চ্যানেলে সকলকে স্বাগত। আজকের বিষয় বায়ুমণ্ডলের স্তরবিন্যাস, লেটেস্ট বিস্তারিত তথ্যে ভরপুর। আর চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের বিষয়টার সম্বন্ধে তাকালে প্রথমেই জানতে হবে আমাদের বায়ুমণ্ডল কী। বায়ুমণ্ডল হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে ওপরের দিকে 10,000 কিলোমিটার ব্যাপী একটা গ্যাসীয় আবরণ, যেটা পৃথিবীর চারপাশে চাদরের মতো লেগে রয়েছে এবং পৃথিবীর সাথেই আবর্তিত হচ্ছে। এই রকম গ্যাসীয় অংশকে বা এই রকম গ্যাসীয় আবরণকেই বলা হচ্ছে বায়ুমণ্ডল। তাহলে বোঝা গেল। তাহলে এই বায়ুমণ্ডলে সূর্য থেকে আসা অতি ক্ষতিকারক রশ্মি ও মহাকাশ থেকে আসা ক্ষুদ্র বস্তুকণাকে নষ্ট করে দেয়। বায়ুমণ্ডলের আবার এই অক্সিজেন গ্যাসের জন্যই জীবকুল বসবাসের উপযুক্ত হয়েছে। তাহলে যদি আমরা বায়ুমণ্ডলটা দেখি, বায়ুমণ্ডলের বেশ একটা গুরুত্ব রয়েছে কিন্তু, ঠিক আছে। তাহলে বাইরে থেকে ক্ষতিকারক রশ্মি ও মহাজাগতিক বস্তুকে কিন্তু নষ্ট করে দেয় এই বায়ুমণ্ডলে। আবার পৃথিবীর উষ্ণতা নিয়ন্ত্রণেও বায়ুমণ্ডলের বিশেষ ভূমিকা আছে। পৃথিবীর উষ্ণতা আমরা জানি গড়ে 15 ডিগ্রি সেলসিয়াস। এই উষ্ণতা সঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য বায়ুমণ্ডলের বিশেষ ভূমিকা আছে। তাই বায়ুমণ্ডল না থাকলে দিন ও রাতের উষ্ণতার পার্থক্যটা বহুগুণ হয়ে যেত, তখন পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়ত। আসুন এরপরে আমরা উষ্ণতার পার্থক্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের 6টি স্তরে ভাগ করতে পারি: ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার ও ম্যাগনেটোস্ফিয়ার। আবারও বলছি, ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে এই স্তরগুলি বিস্তৃত। প্রথমে কিন্তু সর্বনিম্ন স্তর হচ্ছে ট্রোপোস্ফিয়ার, তারপর স্ট্র্যাটোস, তারপরে মেসো, থার্মো, এক্সো ও শেষে ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে সবার প্রথমে আমরা জানব ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার কি? বায়ুমণ্ডলের এটা সর্বনিম্ন স্তর, যে স্তরে প্রতি কিমি বা প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস পায়, তাকে ট্রোপোস্ফিয়ার বলে। তাহলে বোঝা গেল ট্রোপোস্ফিয়ার কিন্তু সর্বনিম্ন স্তর। এর অর্থটা কি? ট্রোপোস্ফিয়ার গ্রিক শব্দ ট্রোপোস, এর অর্থ হচ্ছে ক্ষুব্ধ, ও স্পিয়ার শব্দের অর্থ হচ্ছে মণ্ডল। অর্থাৎ ট্রোপোস্ফিয়ার শব্দের অর্থ হচ্ছে ক্ষুব্ধ মণ্ডল। ক্ষুব্ধ মণ্ডল কেন বলে সেটা এক্ষুনি আমি আলোচনা করছি। তাহলে মাথায় রাখতে হবে এইটা পৃথিবীর সবথেকে নিকটতম ও সর্বনিম্ন স্তর। এর বৈশিষ্ট্যর দিকে যদি লক্ষ্য দিই তাহলে কি বলবো, এর গড় উচ্চতা 12 কিলোমিটার, মেরু অঞ্চলে 8 কিলোমিটার, নিরক্ষীয় অঞ্চলে 18 কিলোমিটার। মোট ভর গ্যাসীয় উপাদানের 75%। এটা সর্বাধিক ঘনত্বযুক্ত স্তর, কারণ এখানে মাধ্যাকর্ষণ শক্তিটা বেশি আছে। এই স্তরের ঊর্ধ্বভাগ 3 কিলোমিটার জুড়ে বিস্তৃত একটা অংশ, যেখানে উষ্ণতা বাড়েও না কমেও না, এইটাকে বলা হচ্ছে ট্রপোপজ। আর এই জায়গাতেই উষ্ণতা দাঁড়ায় -80 ডিগ্রি সেলসিয়াস। তাহলে প্রতি কিমিতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেডারে উষ্ণতা কমতে কমতে -80 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত দাঁড়িয়ে যায়। তাহলে এর গুরুত্ব কি? এই স্তরে মেঘ, বৃষ্টিপাত, তুষারপাত, বজ্রপাতের যাবতীয় যে আবহিক ঘটনাবলীগুলো ঘটে, তাহলে এই স্তরেই কিন্তু ঘটে। কারণ এই স্তরে জলীয় বাষ্প, বায়ুপ্রবাহ, মানে বায়ুর ঘনত্ব, বায়ুর চাপ সর্বাধিক আছে, তাই এখানে এই ধরনের ঘটনাগুলো ঘটে। তাই এর অপর নাম হচ্ছে ক্ষুব্ধ মণ্ডল। আগে আমি বলেছিলাম ট্রোপোস শব্দের অর্থ হচ্ছে ক্ষুব্ধ, আর স্পিয়ার শব্দের অর্থ হচ্ছে মণ্ডল। তাহলে ক্ষুব্ধ মণ্ডল কেন বলা হয় সেটা পরিষ্কার। আর এই স্তরে কিন্তু বিমান চলাচল করতে পারে না, কারণ এই রকম একটা খারাপ ওয়েদারের জন্য, আবহাওয়ার জন্য। আসছি দ্বিতীয় স্তর স্ট্র্যাটোস্ফিয়ার নিয়ে। বায়ুমণ্ডলের দ্বিতীয় যে স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায়। তাহলে উচ্চতা বৃদ্ধি পেলে উষ্ণতা বৃদ্ধি পায়, কারণ এই স্তরে ওজোন গ্যাসের প্রাধান্য লক্ষ্য করা যায়। তাই উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায়। এটা বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর। তাহলে আমরা এরপরে যদি আমরা বৈশিষ্ট্যের দিকে খেয়াল রাখি, তাহলে আমরা কি দেখতে পাবো? বৈশিষ্ট্যে দেখতে পারবো এটা উচ্চতা গড়ে 50 কিলোমিটার। কত থেকে?
12 থেকে 50 কিলোমিটার। এর ঊর্ধ্বভাগকে স্ট্র্যাটোপোজ বলে। এখানকার উষ্ণতা 4 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এখানে শান্ত মণ্ডল বলে, আবহাওয়া খুব শান্ত বলে। আসছি এর অর্থ নিয়ে। এর ল্যাটিন শব্দ স্ট্র্যাটাম, স্ট্র্যাটামের অর্থ হচ্ছে স্তর এবং স্পিয়ারের অর্থ হচ্ছে মণ্ডল। অর্থাৎ স্ট্র্যাটোস্পিয়ার শব্দের অর্থ হচ্ছে স্তরমণ্ডল। এইটা ঠিক ট্রপোপজের ওপরে অবস্থান করে। এইটা কিন্তু বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর, মনে থাকবে। তাহলে আমরা যখন উচ্চতা নির্ণয় করব সমুদ্রপৃষ্ঠ থেকে নির্ণয় করব। এরপরে একে কিন্তু আমরা গুরুত্বের দিক থেকে যদি বিচার বিবেচনা করি স্ট্র্যাটোস্ফিয়ারকে, তাহলে এইটাকে অবশ্যই শান্ত মণ্ডল বলা হয়, কারণ এখানে বায়ুপ্রবাহ, মেঘ, ঝড়, ঝঞ্ঝা, বৃষ্টিপাত এগুলো কিন্তু লক্ষ্য করা যায় না। তাই আবার এখানে ওজোন গ্যাসের প্রাধান্য, যেটা সূর্য থেকে অতি ক্ষতিকারক রশ্মি শোষণ করে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। আবার আন্টার্কটিকায় সুপ্ত মেঘ দেখা যায়। তাহলে এখানে জেট বিমান চলাচলের প্রধান কারণ এখানে শান্ত আবহাওয়া। তাই স্ট্র্যাটোস্ফিয়ারের আরেক নাম হচ্ছে শান্ত মণ্ডল। এরপরে আমরা আসবো বায়ুমণ্ডলের তৃতীয় যে স্তর, সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। বায়ুমণ্ডলের তৃতীয় স্তর, যে স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায়। স্বাভাবিক কারণেই এটা উষ্ণতা হ্রাস পায়, ঠিক আছে, কারণ এখানে তো আর ওজোন গ্যাস নেই, এখানে উষ্ণতা হ্রাস পাবে। এবং এখানে উষ্ণতা হ্রাস পেতে পেতে এতটাই কমে যায় যে একে বায়ুমণ্ডলের শীতলতম স্তর বলা হয়। বায়ুমণ্ডলের যে 6টি স্তর তার মধ্যে শীতলতম স্তর বলা হয়। তাহলে মেসোস্ফিয়ারের অর্থ কি? মেসো শব্দের অর্থ হচ্ছে মধ্যম, স্পিয়ার শব্দের অর্থ হচ্ছে মণ্ডল। অর্থাৎ মেসোস্ফিয়ার শব্দের অর্থ হচ্ছে মধ্যম স্তর বা মধ্যম মণ্ডল। এইটা কিন্তু স্ট্র্যাটোপজের ঠিক ওপরে অবস্থিত। বলে রাখি, স্ট্র্যাটোপজের কিন্তু বিস্তার ছিল 5 কিলোমিটার। এই 5 কিলোমিটার স্তরের ওপরেই কিন্তু মেসোস্ফিয়ার স্তরটা অবস্থিত, ঠিক আছে। তাহলে মেসোস্ফিয়ার স্তরের আমরা যদি কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করি, তাহলে এটা কি দেখব? এটা দেখব 50 থেকে 80 কিলোমিটার ওপরের দিকে বিস্তৃত। কার ওপর? স্ট্র্যাটোস্ফিয়ারের ওপর। এর ঊর্ধ্বভাগকে মেসোপজ বলে। সর্বোচ্চ সীমায় অর্থাৎ মেসোপজে উষ্ণতা দাঁড়ায় -93 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এখানে বায়ুর পরিচলন স্রোত লক্ষ্য করা যায়। এখানে আরও যদি আমি বলে দিই, এইটা হচ্ছে বায়ুমণ্ডলের তৃতীয়তম স্তর, এটা হচ্ছে বায়ুমণ্ডলের শীতলতম স্তর। এগুলোও কিন্তু বৈশিষ্ট্যের মধ্যেই পড়ে। আসছি গুরুত্ব। বায়ুমণ্ডলের এইটা শীতলতম স্তর হওয়ার জন্য যাবতীয় যে উল্কা, মহাকাশ থেকে যে উল্কাপিণ্ড ছুটে আসে, জ্বলন্ত উল্কাপিণ্ড, এই শীতলতার জন্য এখানে পুড়ে ছাই হয়ে যায়। তাহলে পুড়ে ছাই হয়ে যায় বলে ওই জ্বলন্ত উল্কাপিণ্ড আমাদের কিন্তু পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে, না হলে কিন্তু এসে সব কিছু জ্বালিয়ে দিত। আর এখানে এক ধরনের মেঘ লক্ষ্য করা যায়, যেটাকে বলা হচ্ছে নৈশদ্রুতি মেঘ। তাহলে গুরুত্ব কিন্তু আমরা এই দুটো ফেলতে পারি। তোমরা যখন লিখলেও কিন্তু ওই জায়গাতে ওই রকমভাবে করা যেতে পারে। থার্মোস্ফিয়ার, বায়ুমণ্ডলের চতুর্থ যে স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা দ্রুত হারে বৃদ্ধি পায়। কারণ এখানে গ্যাসীয় উপাদানগুলো আয়নে ভেঙে থাকে বা আয়নিত হয়ে যায়। এই যখন আয়নে ভাঙে তখন প্রচুর পরিমাণে গ্যাস তৈরি করে, ওই উষ্ণতা তৈরি করে। তাই এর আর এক নাম থার্মোস্ফিয়ার। কেন থার্মোস্ফিয়ার হয়েছে সেটা আমরা জানবো। গ্রিক শব্দ থার্মো এর অর্থ হচ্ছে তাপ, ও স্পিয়ার শব্দের অর্থ হচ্ছে মণ্ডল। তাই থার্মোস্ফিয়ার শব্দের অর্থ হচ্ছে তাপমণ্ডল। অর্থাৎ এখানকার উষ্ণতা এত বেশি যে একে উষ্ণমণ্ডল বা তাপমণ্ডল বলা হয়। কিন্তু এটা বায়ুমণ্ডলের চতুর্থতম স্তর। তাহলে আয়নে ভেঙে যাওয়াটাই কিন্তু এখানকার উষ্ণতা বৃদ্ধির প্রধান কারণ। আমরা যদি বৈশিষ্ট্য লক্ষ্য করি, তাহলে বৈশিষ্ট্যতে দেখতে পাবো এর বিস্তার 80 থেকে 500 কিমি। ভর সমগ্র বায়ুমণ্ডলের 200 ভাগের 1 ভাগ, অর্থাৎ বায়ুর ভরটা এত কম যে তাড়াতাড়ি উষ্ণ হয়ে যায়। সর্বোচ্চ সীমায় উষ্ণতা দাঁড়ায় 1200 ডিগ্রি সেন্টিগ্রেড। আর গ্যাসগুলি আয়নিত অবস্থায় থাকার জন্য একে অবশ্যই আয়নমণ্ডল বলা হয়। এটা কিন্তু বায়ুমণ্ডলের কততম স্তর? বায়ুমণ্ডলে কিন্তু চতুর্থতম স্তর। এবং বায়ুমণ্ডলের চতুর্থতম স্তর এখানে কিন্তু আয়নে ভেঙে থাকে। তাহলে আমরা এখানে গুরুত্ব হিসাবে কি বলতে পারি? আয়নে ভেঙে থাকার জন্য এখানে বেতার তরঙ্গ প্রতিফলন করে। আর এই বেতার তরঙ্গ প্রতিফলন তো করে, আবার মেরু সংলগ্ন অঞ্চলে, সেটা সুমেরু ও কুমেরু অঞ্চলে মেরুজ্যোতি লক্ষ্য করা যায়, যেটাকে সুমেরুতে সুমেরু প্রভা ও কুমেরুতে কুমেরু প্রভা বলা হয়। এটা অবশ্যই গুরুত্বের মধ্যে আমরা ফেলব। আসছি পরবর্তী যে 5 নাম্বার স্তর বা পঞ্চম স্তর, যেখানেও কিন্তু
আয়নে ভেঙে থাকে, যে স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায়। কারণ এখানেও বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলি আয়নে ভেঙে থাকে, সেই জন্য এটা বায়ুমণ্ডলে অবশ্যই উষ্ণতম স্তর, কারণ এখানেও উষ্ণতা ধীরে ধীরে বৃদ্ধি পায়। এই বৃদ্ধি পাওয়ার জন্য এখানে সর্বোচ্চ সীমায় উষ্ণতাটা অনেকটাই বেশি দাঁড়ায়। এর অর্থ কি? অর্থ এক্সোস্ফিয়ার, এর অর্থ হচ্ছে এক্সো মানে বাহির বা বাইরে, স্পিয়ার শব্দের অর্থ হচ্ছে মণ্ডল, অর্থাৎ এক্সোস্ফিয়ার শব্দের অর্থ হচ্ছে বহির্মণ্ডল। এটাকে অনেক সময় সর্বশেষও ধরা হয়, কারণ ম্যাগনেটোস্ফিয়ার সম্বন্ধে খুব একটা বেশি তথ্য আবিষ্কার করা যায়নি। তাহলে আমরা এর বৈশিষ্ট্য হিসেবে কি বলতে পারি? এই স্তরটা 500 থেকে 750 কিমি দীর্ঘ। স্তরটি সর্বোচ্চ সীমায় উষ্ণতা দাঁড়ায় 1600 ডিগ্রি সেন্টিগ্রেড। এটি হাইড্রোজেন ও হিলিয়াম এর একটা পাতলা স্তর, ঠিক আছে? সেই হাইড্রোজেন হিলিয়াম আয়নে ভেঙে থাকে, তার জন্য এখানে উষ্ণতা সর্বোচ্চ হয় এবং বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর। এই স্তরেই কৃত্রিম উপগ্রহের গুলি স্থাপন করা হয়েছে, বা এর কক্ষপথগুলি এই স্তরেই অবস্থিত। এরপরে আমরা যে স্তরটা পড়ব সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে কি হচ্ছে? এক্সোস্ফিয়ারের ঊর্ধ্বে এটা বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর ম্যাগনেটোস্ফিয়ার। এই ম্যাগনেটোস্ফিয়ার এইটার হচ্ছে ম্যাগনেট অর্থ হচ্ছে চুম্বক, স্পিয়ার শব্দের অর্থ হচ্ছে মণ্ডল, অর্থাৎ ম্যাগনেটোস্ফিয়ার শব্দের অর্থ হচ্ছে চুম্বক মণ্ডল। এখানে চুম্বকত্বের সৃষ্টি হয়েছে। বৈশিষ্ট্যের মধ্যে কী কী ফেলবো? এই স্তরটার বিস্তার 750 থেকে 10,000 কিলোমিটার। এখানে চুম্বকক্ষেত্র গড়ে উঠছে। ভ্যান অ্যালেন বিকিরণ বলা এখানে আসে গুরুত্বপূর্ণ। স্তরটির সম্বন্ধে গবেষণা চলছে। তাহলে এই ছিল আজকের বিষয়। ধন্যবাদ। উৎসাহ যোগাতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। অবশ্যই ভালো লাগলে বন্ধুদেরকে জানান। আর যদি জানতে চান, বারবার যদি এই রকম ভিডিও পেতে চান, তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটা প্রেস করুন। ধন্যবাদ।